হিরণ মাথা নেড়ে না বলে থমথমে গলায় আদেশ করে, যেতে পারো। দুই শব্দের আদেশ পেতে রাধুনী হাঁপ ছেড়ে বাঁচল। দ্রুত পায়ে রান্নাঘর থেকে বেরিয়ে যায় সে। হিরণ গায়ের ধূসর রঙা বেলেচরটা খুলে একটা চেয়ারের উপর রাখে। অতঃপর বেশ শান্ত ভঙ্গিতে সাদা রঙের শার্টের হাতা গুটিয়ে ফ্রিজের দরজাটা খুলে ফ্রিজের এক কোণে রাখা অর্ধ গোলাকার কেকের ট্রেটা বের করে নিয়ে টেবিলে গিয়ে বসে সে। ছুরির সাহায্যে বেশ সুকৌশলে এক স্লাইস কেটে একটা প্লেটে নিয়ে কাঁটা চামচ দিয়ে সামান্য কেক মুখে তুলে মেয়ে আর মেয়ের মার বানানো বেমানান স্বাদের কেকটা বেশ তৃপ্তি সহই খেলো সে। বন্যির ভাষায় বললে হিরণের হন্টেড লাইফে এই বিদঘুটে কেকটার স্বাদ অনেকটা ফেরি টেলের মতোই। লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার মুস্তাফার অফিস রুমে কড়া নাড়তে ভেতর হতে একটা ভরাট স্বর বলে ওঠে, কাম ইন। দুর্জয় রুমের ভেতর প্রবেশ করাতেই অভ্যাসবশত দুহাত পিঠের পেছনে ভাঁজ করে আরামে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে বলে ওঠে, মোর্শেদের জবানবন্দি রেকর্ড করে এসেছি স্যার। জুলফিকার সামান্য বাঁকা হেসে প্রশ্ন করে, কি জানতে পারলে? রইস দিলদার নামক একজন ভারতীয় মোর্শেদকে একটা হিউজ অ্যামাউন্টের ক্যাশ বান্ডেল অফার করেছিল এই কাজটার জন্য। মোর্শেদ সেই অফার নাকচ করেনি। 6 মাস আগে সেদিন খুব সকালবেলা ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে যেই যুবক দলকে নিজের গাড়িতে তুলে মোর্শেদ পথিমধ্যে একটা হাইওয়ে রেস্তোরাঁতে নেমে তারা দুপুরের খাবারও খেয়েছিল। অতঃপর সেখান থেকে বনানীর এভারভিউ রেস্টুরেন্টের কাছাকাছি আসতেই তারা গাড়ি থেকে নেমে পড়ে। এর বেশি কিছুই জানে না সে। জুলফিকারকে এবার সামান্য চিন্তিত দেখালো। সে মনে মনে ছক কষে কিছু একটা মিলিয়ে বলে ওঠে, দুর্জয়, এই কেসের মূল হোতা পর্যন্ত পৌঁছানো এত সহজ হবে না। আমার মস্তিষ্ক বলছে রাইস দিলদারকে ধরলেও আমরা সরাসরি মূল কালপ্রিটের পরিচয় জানতে পারবো। দুর্জয় বলে ওঠে, মেইন কালপ্রিট বহু সময় নিয়ে বেশ সাজিয়ে এই হত্যাযজ্ঞ চালিয়েছে তা নিশ্চিত। তার পর্যন্ত পৌঁছানোর জন্য সকল ক্লু খুঁজে বের করব আমি। দেখা যাক এখন এই রইস দিলদার হতে কি ক্লু পাই আমরা। জুলফিকার মাথা নেড়ে প্রশ্ন করে, তোমার টিমের যুবকরা কোথায়? ওদের আজ সন্ধ্যার পর থেকে কোথাও দেখিনি। ওদের জন্য আপাতত নতুন কোনো অর্ডার ছিল না, বিধায় হাফ ডে অফ দিয়েছি স্যার। আশা করছি কোনো সমস্যা নেই। না, ভালো করেছো। কথাটুকু বলে জুলফিকার ফের ডাকে, দুর্জয়। ইয়েস স্যার। আজকে রাতটা একটু রেস্ট করো, আর তোমরা কালকের অপেক্ষায় থাকা মানুষটাকে একবার কল করে খোঁজ নাও। ইট ইজ অ্যান অর্ডার। জুলফিকারের বলা কথাটা কাকে ইঙ্গিত করে বলা হয়েছে তা বুঝতে অসুবিধা হয় না দুর্জয়ের। দুর্জয় শক্ত কঠোর তেজি স্বরটা উচ্চারণ করে, শি ইজ অল রাইট স্যার, স্টিল আই উইল কল হার। তেজি স্বরে দুই বাক্যের জবাব দিয়েই দুর্জয় বেরিয়ে আসে জুলফিকারের রুম থেকে। রেসিডেন্সিয়াল এরিয়াতে বেরিয়ে আসতেই জোরে নিঃশ্বাস ছাড়ল সে। তার সাথে কথা বলার জন্য মুখিয়ে থাকা মানুষটার মুখের উপর বারবার মিথ্যা বলতে তার অসহনীয় যন্ত্রণা হয়। সেই যন্ত্রণা থেকে মুক্তি পেতেই দুর্জয় ব্যস্ততার অজুহাতে যথাসম্ভব তার সাথে কথা বলা এড়িয়ে যায়। বুকের ভেতর লুকিয়ে রাখা সত্যটা গত 1 বছরে কাউকে জানতে দেয়নি সে। বেশ কায়দা করে মিথ্যার আড়ালে সত্যটা চেপে গিয়েছে, কারণ সে ভাস ভালো করেই জানে অপেক্ষারত সে মানুষটার কাছে দুর্জয়ের বলা মিথ্যাটা সহনীয় হলেও সত্যটা সে সইতে পারবে না। সেজন্যই তো দুর্জয়ের এত আয়োজন। মেঘের আবরণ সরে গিয়ে দুপুরে তপ্ত রোদের হাতছানি যখন ধরা পড়ে তখনকার চিত্র। কোলাহলে মুখর কলেজের রাস্তার মোড়ে একটা সাদা রঙের মাইক্রো গাড়ি থেমে আছে। গাড়ির ভেতর রয়েছে 4 জন মানুষ। সামনে দুজনের দৃষ্টি কলেজ গেটের দিকে নিবদ্ধ হলেও পিছনে বসা দুজনের দৃষ্টি একটা ছবির দিকে নিবদ্ধ। বারবার ছবিটাতে চোখ বুলিয়ে মুখশ্রীতে মুখস্থ করে নিতে ব্যস্ত তারা। প্রাপ্ত আদেশে কোনো ভুল করার অবকাশ যেন না হয় সেই নিশ্চয়তা দিতেই এত মনোযোগ তাদের। মিনিট 5 পরে ফ্রন্ট সিটে বসে থাকা একজন লোক বলে ওঠে, এই মেয়েটাই না? পিছনে বসে থাকা দুটি মানুষ চোখ তুলে সামনে তাকায়। বেশ সতর্ক দৃষ্টি মেলে পরখ করে কলেজ ইউনিফর্ম পরিহিত মেয়েটাকে। লম্বা চুলগুলো একটা বেনুনি করা, অতি ধীর তার পায়ের গতি। বোকা বোকা চোখ মেলে বান্ধবীদের কথা শুনতে ব্যস্ত মেয়েটাকে দেখতেই ব্যাকসিটে বসা একটা গম্ভীর স্বর আদেশ করে, গাড়ি স্টার্ট দাও। আদেশটুকু কানে যেতেই ড্রাইভিং সিটে বসা মানুষটা লুকিং গ্লাসে নিজের মাস্ক দিয়ে চেহারা ঠিকঠাক ভাবে ঢাকা কিনা তা একবার নিশ্চিত হয়ে নেয়। বাকিরাও মাস্ক দ্বারা মুখটা ঢেকে নেয়। গাড়িটা স্টার্ট দিয়ে সমীচীন গতিতে কলেজের গেটের দিকে এগোয় তারা। ব্যাকসিটে বসে থাকা একজন খুব কৌশলে
চলন্ত মাইক্রোর একপাশের দরজা খুলে দেয়। কিছু বুঝে ওঠার আগেই নির্দিষ্ট শিকারকে একটানে চলন্ত গাড়িতে তুলে নেওয়া হয়। এতক্ষণ সমীচীন গতিতে চলা মাইক্রোটা স্পিড বাড়িয়ে দেয় মুহূর্তেই। চঞ্চল পরিবেশটা মুহূর্তেই থমথমে হয়ে যায়। ঘটনার সাক্ষী সকলে হতভম্ব ভঙ্গিতে তাকিয়ে রয় সেই নাম্বার প্লেটহীন মাইক্রোটার দিকে। শান্ত হেডকোয়ার্টারটা অশান্ত হয়ে উঠল এক নারীর আগমনে। জরুরি ভিত্তিতে একজন সৈনিক লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার মুস্তাফাকে এসে জানালো একজন নারী তার সাথে দেখা করার জন্য এসেছে। জুলফিকার মুস্তাফা অনুমতি দেয় সেই নারীকে প্রবেশ করার। কিছু মুহূর্তের ব্যবধানেই তার রুমে ক্ষিপ্র পায়ে প্রবেশ করে মধ্যবয়স্ক একজন মহিলা। সেই নারীর আগমনের ধাক্কা সামলানোর পূর্বে জুলফিকারের ইউনিফর্মের কলার সেই নারীর হাতের মুঠোয় চলে যায়। কান্না জর্জরিত হিংস্র নারীর স্বর বলে ওঠে, আমার মেয়ে কোথায় জুলফিকার? অদ্ভুত এবং অপ্রত্যাশিত প্রশ্নটা শুনে বিস্ফোরিত দৃষ্টি মেলে তাকিয়ে রয় জুলফিকার। নিজেকে সামলে নিয়ে প্রশ্ন করে, এই প্রশ্ন আমাকে করার মানে কি? নিশার কি তোমার সাথে থাকার কথা না? আমার মেয়ে কলেজ থেকে বাসায় ফিরেনি। কলেজের সামনে থেকে আমার মেয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে। জুলফিকার বিস্মিত গলায় শুধায়, কি বলছো নাইমা? কারা করেছে এই কাজ? জুলফিকারের শেষ প্রশ্নটা শুনে নাইমা ক্ষুধার্ত বাঘিনীর ন্যায় ফুঁসে ওঠে। আমার মেয়ের বা আমার কারোর সাথে কোনো শত্রুতা নেই জুলফিকার, কিন্তু তোমার আছে। আল্লাহ জানে কোন হায়নার দল আমার নিষ্পাপ মেয়েটাকে তুলে নিয়ে গেছে। আমার মেয়ের সামান্যতম ক্ষতি আমি মেনে নিব না, ধ্বংস করে দিব সব। নাইমার ক্ষুব্ধ অভিযোগ ও হুমকি জুলফিকার কানে তুলে না। সে জোর করে নাইমাকে একটা চেয়ারে বসিয়ে দিয়ে গলা উঁচু করে একজন সৈনিককে ডাকে। রুমের বাহিরে অপেক্ষারত সৈনিক ভিতরে প্রবেশ করতেই জুলফিকার আদেশ দেয়, ম্যাডামের জন্য পানি আনাও, ওনার দিকে খেয়াল রেখো। দায়িত্ব হতে ছোট্ট আদেশটুকু দিয়ে জুলফিকার ব্যস্ত হাতে ফোনে একটা নাম্বারে ডায়াল করতে করতে বেরিয়ে যায়। অপর পাশ হতে কলটা রিসিভ হতেই জুলফিকার ব্যস্ত গলায় বলে, এখনই মিটিং রুমে উপস্থিত হতে বলো সবাইকে, রাইট নাও। অন্ধকার রুমে পাটির উপর বসে থাকা রমণী ভয়ার্থ দৃষ্টি মেলে চারিদিকে তাকাতে ব্যস্ত। বাহিরের পৃথিবীর এক বিন্দু আলো এই রুমে প্রবেশের সুযোগ নেই। না বোঝার অবকাশ আছে এখন দিন নাকি রাত। কলেজ ইউনিফর্ম পরিহিত রমণী থেকে থেকে ভীত গলায় ডাকছে, আম্মু আম্মু। কিন্তু তার ডাকের পিঠে আম্মু নামক মানুষটার কোনো উত্তর মিলছে না। পায়ের ব্যথায় ক্লান্ত রমণী এবার শব্দ তুলে কান্না করে উঠল। পত্রিকা পড়ার বদৌলতে তার ভালোই ধারণা আছে তার সাথে এই মুহূর্তে কি কি খারাপ ঘটনা ঘটতে পারে। ভয়ঙ্কর সম্ভাবনাগুলো মনে উকি দিতে রমণীর ভয়ে মূর্ছা যাওয়ার উপক্রম হয়। তখনই রুমের দরজা সশব্দে খুলে যায়। অন্ধকার রুমে পাশের রুম হতে অনেকটা আলোর রেখা প্রবেশ করে। সেই সাথে প্রবেশ করে একজন যুবক ও দুজন ত্রিশার্ধ পুরুষ। কাটকাট চেহারার মাস্ক পরিহিত যুবকের হাতে রয়েছে একটা ক্যামেরা। সেই ক্যামেরার পানে তাকিয়ে রমণী আরেক দফা ভয় পেয়ে যায়। গম্ভীর মুখশ্রীর যুবক রমণীকে একবার দেখে নিয়ে বলে ওঠে, ইয়াসমিন মুস্তফা নিশা। আগন্তুক যুবকের মুখে নিজের নামটা শুনেই নিশার ভয়ে কপকাত হৃদয়টা একটুখানি হয়ে যায়। সে সাথে সাথে কান্না মিশ্রিত গলায় বলে, ভাইয়া আমাকে যেতে দিন, প্লিজ আমাকে যেতে দিন। আগন্তুক যুবক রাশভারী গলায় বলে, অবশ্যই যেতে দিব, আগে তোমাকে আমাদের একটা কাজ করতে হবে। কি কাজ? নিজের হাতের ক্যামেরাটা দেখিয়ে যুবক বলে, শুধু নিজের বাপকে হাই জানাবে, ব্যাস এটুকুই। এখনো অদ্ভুত কথা শুনে নিশা অবাক হওয়ার সুযোগ পেল না। তার আগেই সেই যুবক ক্যামেরা অন করে তার দিকে তাক করল। নিশা বোকা বোকা চোখ মেলে একবার ক্যামেরার দিকে তো একবার ক্যামেরার পেছনে থাকা যুবকের দিকে তাকায়। যুবক চোখ রাঙাতেই নিশা ফোলা ফোলা চোখ ক্যামেরার দিকে তাক করে অস্ফুট উচ্চারণ করে, আপু। ছোট্ট ডাকটা শেষ হতে না হতেই একটা তীক্ষ্ণ শব্দ শোনা গেল। নিশা নিজের রক্তাক্ত বাম পা চেপে ধরে বিকট স্বরে আর্তনাদ করে ওঠে। নিশার পাশে দাঁড়িয়ে থাকা ত্রিশার্ধ দুই পুরুষের মুখও কাপড় দ্বারা বাঁধা। তাদের একজনই এইমাত্র নিশার পা বরাবর গুলি ছুঁড়েছে। গুলি ছোড়া শেষ হতেই সে ক্যামেরার দিকে তাকিয়ে স্পষ্ট স্বরে বলে ওঠে, লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার মুস্তফা, শুনলাম সাপের সন্ধানে আপনি একদল চিতা নিয়ে গর্ত খুঁড়ছেন, কিন্তু আপনি তো জানেন না গর্ত খুঁড়ে যেই সাপ বের হবে তার বিষ এতটাই ভয়ঙ্কর যে আপনি আর আপনার চিতাবাঘের দল তার এক ছোবলে প্রাণ হারাতে বাধ্য। তাই অযথাই খোঁড়াখুড়ির কাজ বন্ধ করুন, আর যদি না করেন তাহলে পরবর্তী বুলেটটা আপনার মেয়ের মাথায় ছোড়া হবে। ক্যামেরাটা অফ করতেই ব্যথায় কাটতে কাটতে নিশা পাটির ওপর লুটিয়ে পড়ল।
আর্তনাদ করার আর কোনো সুযোগ দেওয়া হলো না তাকে। মুখের ভেতর গুজে দেওয়া হলো একটা বড় কাপড়ের তলা। ব্যথাটুকু আর সইতে না পেরে মুহূর্তে সে জ্ঞান হারায়। সেই দৃশ্য দেখে পুরুষ দুজন ঠাট্টা করে বলে, কর্নেলের মেয়ের দেখি মুরগির থেকেও করুণ অবস্থা। রাশভারী যুবক অবশ্য সেদিকে তোয়াক্কা করল না। সে সোজা রুম থেকে বেরিয়ে গিয়ে একটা ফোন কল রিসিভ করে। ফোনের অপর পাশ হতে এক নারী কণ্ঠ ভেসে আসতে সে প্রত্যুত্তর করে।